হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রেপ উইথ মি। আমরা আবার এসে গেছি আরও একটা লেকচার নিয়ে বা আরও একটা ভিডিও নিয়ে ডাব্লিউবিপিএসসির জন্য। তো ডাব্লিউবিপিএসসির ইন্টারভিউর জন্য এখন খুব উঠে পড়ে লেগেছে। তো আমাদেরকেও সেই প্রিপারেশনের সাথে যুক্ত থাকতে হবে। এবং আজকে আমরা যে জিনিসটা সম্পর্কে একটু আইডিয়া নেব সেটা হচ্ছে ইরিগেশন। এবং আজকে আমাদের এই ভিডিওটা হচ্ছে ভিডিও নাম্বার 1। আমরা আশা করছি এর মোটামুটি 4-5টা ভিডিও আনবো। তো আজকে এই লেকচার 1-এ আমরা কী জানবো সেটা নিয়ে একটু শুরু করে নিই, সময় বেশি নেব না। প্রথমে ইরিগেশন সম্পর্কে যে কথাটা, আচ্ছা একটা কথা বলে নিই, সেটা হচ্ছে যে ইরিগেশন ডিপার্টমেন্টও আমাদের রয়েছে। সো ইরিগেশন একটা ভাস্ট এরিয়া যেখান থেকে অনেকেই অনেক রকম প্রশ্ন তোমাকে করতে পারে। এবং কেউ যদি ইরিগেশন সাবজেক্টটাকে প্রায়োরিটিতে রাখে বা কেউ যদি ইরিগেশন ডিপার্টমেন্টটাকে প্রায়োরিটিতে রাখে, তাহলে তখন কিন্তু ইরিগেশন থেকে প্রশ্ন তার আসবেই। তো ইরিগেশন চ্যাপ্টারটাকে তাকে সেভাবে তাকে প্রস্তুত হয়ে যেতে হবে যে কোনো জায়গা থেকে তাকে প্রশ্ন আসতে পারে। খুব সহজ একদম যেগুলো ডেফিনেশন টাইপের কোশ্চেন, সেরকমও কোশ্চেন আসতে পারে। আবার হয়তো একদম ডেপথে যে কোনো একটা কিছু কেন হচ্ছে, আমরা চ্যানেল ডিজাইন কেন এভাবে করছি, এই চ্যানেল ডিজাইনে এই অ্যাজাম্পশনটা কেন, এই রকম জিনিসপত্রতেও কিন্তু একটা জায়গাতে যেতে পারে। আবার কিন্তু এখান থেকে সিমিলারলি কোশ্চেন ধরতে পারে ওয়াটার, যে আমরা ইরিগেশন ওয়াটার নেব সেই ইরিগেশন ওয়াটারের প্যারামিটার নিয়ে। তো বিভিন্ন রকমের প্রশ্ন এখানে আসতে পারে, বিভিন্ন জায়গার প্রশ্ন এখানে আসতে পারে। তো আমাদের সেই জায়গাটাকে ক্লিয়ার করে নিতে হবে। সেই জন্য আমরা চেষ্টা করব ছোটো করে অনেকগুলো ভিডিও করার, যাতে তোমরা পড়ে সেই জায়গাগুলো বুঝতে পারো এবং সেগুলোকে বারবার দেখে কনসেপ্টগুলোকে ক্লিয়ার করতে পারো। তো আমরা চেষ্টা করব যে 20 মিনিটের বেশি যেন ভিডিও না হয় এবং শর্ট কম্প্যাক্টে কতটা সেই জিনিসটাকে আমরা করে উঠতে পারি। আচ্ছা, সবথেকে সহজ একটা প্রশ্ন যেটা প্রথমে আমাদেরকে ধরে থাকে বা বলতেই পারে যে আচ্ছা, ইরিগেশন করার কি দরকার রয়েছে। প্রথম প্রশ্ন, একদম সহজ প্রশ্ন, যে ইরিগেশন করার কি দরকার রয়েছে। আমরা যে ইরিগেশন করব, কেন ইরিগেশন করব? তো অ্যান্সার এভাবে হবে যে আমরা যে জায়গাটাতে রয়েছি, অর্থাৎ আমাদের দেশ ভারতবর্ষ, বা আমরা যে রাজ্যটিতে রয়েছি পশ্চিমবঙ্গ, তো সেই জায়গাতে কি হচ্ছে, দুটো জিনিস হয়। একটা হচ্ছে যে ইররেগুলার কোয়ান্টিটিতে রেন পাওয়া যায়, ইররেগুলার ম্যানারে আমাদের কাছে রেন আসে। আমাদের কাছে সিজন রয়েছে যে সেই সিজনেই শুধুমাত্র আমরা রেন পাই। আবার ইনসাফিসিয়েন্ট কোয়ান্টিটিতেও আমরা সেই জিনিসটা পাই, যে খুব সাফিসিয়েন্ট এখানে বৃষ্টি হয় তা কিন্তু নয়। আমাদের কাছে যে কোয়ান্টিটি অফ ইরিগেবল বা কাল্টিভেবল ল্যান্ড রয়েছে তার এগেনস্টে কোয়ান্টিটি অফ রেন কিন্তু ইনসাফিসিয়েন্ট। তাহলে সেই জায়গাতে আমাকে যদি ক্রপের জন্য যথাযথ জল মানে সেখানে পাঠাতে হয়, তখন কি করতে হবে, আমাকে ইরিগেশন মাস্ট। আমাকে একটা আর্টিফিশিয়াল প্রসেসে যেতে হবে যাতে আমরা গাছগুলোকে আরও বেটার গ্রোথ দিতে পারি। তো সেই জন্য আমাকে যে প্রসেসটা ফলো করতে হবে সেটাই ইরিগেশন। তাহলে ইররেগুলার রেন যেমন আমি পাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গ এবং ইন্ডিয়াতে, সেরকম ইনসাফিসিয়েন্ট কোয়ান্টিটি অফ রেনও আমি পাচ্ছি, যে জন্য আমাকে ইরিগেশন কিন্তু করতে হবে। এবারে যেখানে সাফিসিয়েন্ট জল রয়েছে সেখানে ইরিগেশন করার অতটা দরকার হবে না, কিন্তু আবার অনেক জায়গায় রয়েছে সাফিসিয়েন্ট বৃষ্টি হয় কিন্তু টাইমে হয় না, সিজনে হয় না। আমার যে সিজনে জলটার দরকার সেই সিজনে বৃষ্টি হচ্ছে না। তো সেই সমস্ত জায়গাতেও কিন্তু আমাকে আর্টিফিশিয়ালি ইরিগেশন আমাকে করতে হবে। আমরা ইন্ডিয়া যে জায়গাটাতে রয়েছে সেটা টপিক্যাল এবং টেম্পারেট এই দুটো জায়গার মধ্যেই রয়েছে। মানে আমরা যদি একটা পৃথিবী আঁকি, এই পৃথিবীর এটা পোলার সার্কেল এবং তারপরে টেম্পারেট সার্কেল, অ্যান্ড লাস্টের দিকে হচ্ছে আমাদের এখানে ট্রপিক্যাল সার্কেল। এই টপিক্যাল সার্কেল এবং টেম্পারেট সার্কেলের মধ্যে কিন্তু আমাদের এখানে ইন্ডিয়া রয়েছে। তাহলে নর্দার্ন ইন্ডিয়া উপরের দিকে রয়েছে অ্যান্ড সাউদার্ন ইন্ডিয়া নিচের দিকে রয়েছে। তো এইভাবে একটা টোটাল আমরা ধরে নিতে পারি বা ভেবে নিতে পারি জাস্ট আমাদের পড়ার সাপেক্ষে। এছাড়া আমাদের কি হয় যে আমরা দেখতে পাচ্ছি যে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি আমাদের সিজনকে। কীভাবে, যে একটা হচ্ছে খারিফ সিজন, বা আমরা এটাকে মনসুন বলতে পারি, ইন্ডিয়াতে এটাকে আমরা মনসুন বলতে পারি। আবার একটা হচ্ছে রবি সিজন,
যেখানে আমরা এটাকে কি বলতে পারি, রবি সিজন যেখানে, সেখানে আমরা এটাকে বলতে পারি উইন্টার সিজন। এবারে এর ক্রপ নিয়ে প্রশ্ন করতে পারে, আবার বলতে পারে আচ্ছা বলো তো এই যে আমাদের খারিফ সিজনটা সেটা কত টাইম থেকে কত টাইম অবধি থাকে। তো আমাকে বলতে হবে যে মে থেকে সেটা সেপ্টেম্বর আর অক্টোবর অবধিও চলতে পারে। আর উইন্টারের ক্ষেত্রে যেটা থাকে, রবির ক্ষেত্রে নভেম্বর থেকে জেনারেলি মার্চের ভিতরেই সমস্ত কিছু হয়ে থাকে। এবারে এখানে এরকম প্রশ্ন করতে পারে আচ্ছা খারিফ সিজনে কীরকমভাবে খারিফ শস্যগুলো যেগুলো হয় তাদের ওয়াটার রিকোয়ারমেন্টটা কেমন হয়। তো আমাদেরকে মাথায় রাখতে হবে খারিফ সিজনে যারা যে সমস্ত ক্রপ হয় তাদের ইনিশিয়াল ওয়াটার রিকোয়ারমেন্টটা কিন্তু সবসময় বেশি হয়, তারপরে ওয়াটার রিকোয়ারমেন্টটা ধীরে 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 কমতে থাকে। বাট যদি আমরা সেক্ষেত্রে আমরা উইন্টারের রবি সিজনের ক্ষেত্রে লক্ষ্য করি, সেক্ষেত্রে কিন্তু মোটামুটি টোটাল যে আমাদের ক্রপ পিরিয়ড বা ব্রেস পিরিয়ড থাকে তাতে কিন্তু ওয়াটার রিকোয়ারমেন্টটা মোটামুটি কনস্ট্যান্ট থাকে। বাট এখানে একটা ডিগ্রেডিং ওয়াটার ডিমান্ড আমরা লক্ষ্য করি। এছাড়া প্রশ্ন করতে পারে আচ্ছা তুমি যে অঞ্চলে থাকো সেই অঞ্চলে সেটাকে এরিড রিজিয়ন বলছে। এরিড রিজিয়ন কোন জায়গাটাকে বলছে? আবার কোন একটা এরিয়া রয়েছে সেখানে তোমার বলছে সেমি এরিড রিজিয়ন। তাহলে সেমি এরিড রিজিয়ন কোন এরিয়াটাকে বলছে? এরিড কথার বাংলা অর্থই হচ্ছে শুষ্ক। শুষ্ক মানে কি? যেখানে শুকনো, যে সমস্ত জায়গাতে গাছপালা হতে পারবে না, যেখানে আমাকে ইরিগেশন কি হয়ে যাবে, এই কথাটা আমাদেরকে ওখানে বলতে হবে যে যেখানে ইরিগেশন মাস্ট টু গ্রো ক্রপ, সেটাই হচ্ছে এরিড রিজিয়ন। যে সমস্ত জায়গাতে কাল্টিভেশন অফ ইনফেরিয়ার ক্রপ ক্যান বি ডান উইদাউট ইরিগেশন, কিছু ইনফেরিয়ার ক্রপকে আমরা কি করতে পারি উইদাউট ইরিগেশন, যে সমস্ত জায়গাতে উইদাউট ইরিগেশন আমরা কি করতে পারছি, গ্রো করাতে পারছি, সেটাই হচ্ছে সেমি এরিড রিজিয়ন। সেমি এরিড রিজিয়ন হচ্ছে কিন্তু আমাদের দক্ষিণ ভারতের যে সমস্ত জায়গা রয়েছে, তেলেঙ্গানা আছে এবং অন্ধ্রপ্রদেশ রয়েছে, এরকম বিভিন্ন জায়গাগুলো সেমি এরিড রিজিয়ন। বাট কিছু এরিড রিজিয়ন যদি বলতে বলে সেক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে যে রাজস্থানের একদম জয়সালমীরের দিকের কিছু এরিয়া রয়েছে, সেই সমস্ত জায়গাগুলো টোটালি এরিড রিজিয়ন, টোটালি শুষ্ক এরিয়া। সেখানে ইরিগেশন আমাকে না করলে কোনো রকম ক্রপই সেখানে ফলানো সম্ভব নয়। আবার থার যেরকম বলা যায় সেরকম লাদাখও বলা যেতে পারে। আচ্ছা লাদাখ কিন্তু আমাদের দেশের কোল্ড মরুভূমি, যেমন হট মরুভূমি আমরা বলে থাকি থারকে, সেরকম কোল্ড মরুভূমি হচ্ছে কিন্তু লাদাখ। আচ্ছা এরকম প্রশ্ন করতে পারে, একদম বেসিক থেকে প্রশ্ন করতে পারে যে আচ্ছা আমরা যে ইরিগেশন করছি, তাহলে ইরিগেশন আমরা করছি তার কারণ হচ্ছে যে যাতে আমরা কি করতে পারি, ক্রপগুলোকে গ্রো করাতে পারি। এছাড়া কি ইরিগেশনের কোনো অ্যাডভান্টেজ আছে? এরকম প্রশ্ন একটা করতে পারে যে এক মিনিট, এখানে প্রশ্ন করতে পারে যে এছাড়া কি আর কোনো ইরিগেশনের অ্যাডভান্টেজ আছে? তখন আমাদেরকে বলতে হবে হ্যাঁ, শুধুমাত্র যে আমরা ক্রপ গ্রো করার জন্যই ইরিগেশন করছি তা নয়, আমরা যেখানে ইরিগেশন করে পরে আরও বেটার ইল্ড পেতে পারি, বেটার আউটপুট পেতে পারি, সেখানে আমরা ইরিগেশন করব। যেখানে যদি আমরা ইরিগেশন করি সেখানে ক্যানেলের সাথে আমাকে জল নিয়ে যেতে হবে, তাহলে সেই সমস্ত জায়গায় কি হবে, ডোমেস্টিক ওয়াটার সাপ্লাইটাও আমার বেটার হয়ে যেতে পারে, জব ফেসিলিটি অফ কমিউনিকেশন বাড়বে, ফরেস্টেশন হবে, এবং মিক্স ক্রপিংয়ের যে একটা আমাদের কালচার রয়েছে মিক্স ক্রপিংয়ের, সেটাকে কিছু পরিমাণ হলেও সাপ্রেস করা যাবে। আর তার সাথে আমরা পাওয়ার জেনারেশনও করতে পারি। আচ্ছা তখন হয়তো ঘুরে আমাকে প্রশ্ন করতে পারে যে আচ্ছা শুধুই কি সব অ্যাডভান্টেজ, ইরিগেশনের মধ্যে কি কোনো ডিসঅ্যাডভান্টেজ আছে? এভাবেও ভেঙে পড়ে প্রশ্ন আমাদেরকে করতে পারে। তো ডিসঅ্যাডভান্টেজ যদি আমাদেরকে প্রশ্ন করে তখন আমাদেরকে বলতে হবে যে হ্যাঁ, ইরিগেশনের ডিসঅ্যাডভান্টেজ সেরকম না থাকলেও ওভার ইরিগেশনের কিছু ডিসঅ্যাডভান্টেজ কিন্তু আমাদের আছে। ওভার ইরিগেশনের ডিসঅ্যাডভান্টেজ কীরকম যদি প্রশ্ন করে তখন আমাকে বলতে হবে যে হ্যাঁ, ওয়েট ক্লাইমেট হয়ে যায়, ক্লাইমেট কী হয়ে যাবে, ওয়েট হয়ে যাবে, এবং এই ওয়েট ক্লাইমেটে কী হবে, কিছু কিছু জায়গাতে ওয়াটার লগিং হবে, এবং কিছু কিছু জায়গায় ওয়াটার লগিং হলেই সেখানে কী হবে, সেখানে মসকিউটো হবে, মসকিউটো ব্রিডিং হবে, মাইক্রো অর্গানিজম তৈরি হবে, সেখানে ওয়াটারবোর্ন ডিজিজ তৈরি হবে। এছাড়া কি হয়, আমরা জমিতে যে সার দিই, জমি আছে, জমিতে যে আমরা সারটা দিচ্ছি তাতে যখন সেই সমস্ত কী হয়, এই সমস্ত জায়গাতে অ্যামোনিয়া এই সমস্ত জায়গাতে ফ্রিজ হয়ে পড়ে থাকে,
এখানে যখনই আমি ওয়াটার সাপ্লাই করব, ওয়াটার সাপ্লাইয়ের সাথে এগুলো কি করবে, পার্কোলেট করবে, ওয়াটার আমার তো পার্কোলেট করবে। এবারে এইখানেই যেখানে আমার কি রয়েছে, গ্রাউন্ড ওয়াটার টেবিল রয়েছে, এই গ্রাউন্ড ওয়াটার টেবিলে এসে পড়ে সেই সমস্ত অ্যামোনিয়া এসে জলে যুক্ত হয়ে যাবে। এখান থেকে কি হতে পারে, এখান থেকে নাইট্রোজেনটা আমার ফ্রি হতে পারে, এখানে ফ্রি নাইট্রোজেন পাওয়া যেতে পারে। এই ফ্রি নাইট্রোজেন থেকে অনেক সময় NO3- তৈরি হয়, যেটার থেকে কি হতে পারে, ব্লু বেবি সিনড্রোম হতে পারে, বিভিন্ন রকমের রোগ হতে পারে। এই সমস্ত জিনিসপত্রগুলো ওরা জানতে চাইতে পারে এবং আমাদেরকে এগুলো তো বিশাল কঠিন কিছু নয়, এগুলো আমাদেরকে নিজের কনফিডেন্সের সাথে এগুলোকে বলে যেতে হবে। এবারে ইরিগেশনের এটা জাস্ট প্রশ্ন নাও করতে পারে, বাট তবু আমাদের জেনে রাখা খুব দরকার, কারণ এই ভাগটা না জানা থাকলে পরে বাকি জিনিসপত্র জানাও মুশকিল। সেটা হচ্ছে ইরিগেশনকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সারফেস ইরিগেশন আর একটা হচ্ছে সাবসারফেস ইরিগেশন। তো সারফেস ইরিগেশন যেটা রয়েছে সেটা আমরা সকলেই জানি যে সেটাকে কেউ বলে ফ্লো ইরিগেশন। আবার এছাড়াও ফ্লো তো আমরা করবো, এছাড়া যদি রয়েছে সেটাকে আমরা বলবো লিফট ইরিগেশন। লিফট ইরিগেশন আমরা কোনটা বলি, যেরকম হচ্ছে এই যে কল রয়েছে, আমাদের টিউবওয়েল রয়েছে, ওপেন ওয়েল রয়েছে, এই সমস্ত জায়গাগুলোকে বলছি আমরা লিফট ইরিগেশন। কোথাও আমরা মেকানিক্যাল ওয়েতে করছি, কোথাও আমরা কী করছি, নিজেরাই করছি, মানুষই করছে, সেখানে ম্যানুয়াল ওয়েতে হচ্ছে। এবারে ফ্লো ইরিগেশন যেটা হচ্ছে সেটাকে আমরা ভাগে নিতে পারছি কীভাবে, একটা হচ্ছে ফ্লাড ইরিগেশন, আমরা যেখানে কন্ট্রোল করবো না, জলকে পুরো ছেড়ে দেবো, সেটাই ফ্লাড ইরিগেশন। এছাড়া যে সমস্ত জায়গাতে আরেকটা ভাগে ভাগ করতে পারি সেটা হচ্ছে পেরিনিয়াল ইরিগেশন। পেরিনিয়াল ইরিগেশন মানে যেখানে জল সর্বদাই রয়েছে, তো সেখান থেকে আমরা কী করতে পারি, যেমন ধরো একটা রিভার যাচ্ছিলো, সেখান থেকে আমরা ডাইরেক্ট ইরিগেশন করে দিলাম। এছাড়া যেখানে একটা রিভার যাচ্ছে সেখানে আমরা কী করলাম, স্টোরেজ বসালাম, স্টোরেজ বসিয়ে সেখান থেকে আমরা পরে জলটাকে পাঠালাম, এভাবেও করতে পারি। এছাড়া সাবসারফেসের ক্ষেত্রে দুটো রকম ভাগ রয়েছে, একটা হচ্ছে ন্যাচারাল রয়েছে আর একটা হচ্ছে আর্টিফিশিয়াল রয়েছে। সাবসারফেসের কথা আমরা সকলেই জানি, সাবসারফেস যেরকম হচ্ছে ড্রিপ ইরিগেশন ড্রিপ ইরিগেশন বা ট্রিকল ইরিগেশন। এই সমস্ত ইরিগেশনগুলো সম্পর্কে প্রত্যেকটা থেকে পার্সোনালি প্রশ্ন করতে পারে। এবারে কাকে কী ধরবে সেটা তো কেউ জানে না, যাই হোক, তো সেগুলো নিয়ে প্রশ্ন নেই, সেগুলো আমাদেরকে পড়তে হবে। আচ্ছা, এখানে একটা ছোট্ট কনসেপ্ট দিয়ে যায়, তারপরে আমরা ফার্দার এটার ডেসক্রিপশনে যাব এবং প্রত্যেকটা নিয়ে একটু 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 করে পড়াশোনা করব। প্রথম কথা হচ্ছে যে হঠাৎ করে একটা প্রশ্ন এটা দেয়, যেটা আমরা জানি অলরেডি, সেটা হচ্ছে হোয়াট ইজ কিউমেক। কিউমেক ইজ নাথিং বাট মিটার কিউব পার সেকেন্ড। এখানেই প্রশ্ন করে হোয়াট ইজ কিউসেক, ইট ইজ জাস্ট ফিট কিউব পার সেকেন্ড, ব্যাস, এর বেশি এখানে আমার জানার কোনো দরকার নেই। এখানে আরেকটা প্রশ্ন করে, সেটা হচ্ছে 1 কিউমেক ডে বলতে তুমি কী বোঝো, 1 কিউমেক ডে বলতে তুমি কী বোঝো। তো 1 কিউমেক সমান যখনই 1 এম কিউব পার সেকেন্ড হচ্ছে, আর এই ডে থেকে আমরা কি পেয়ে যাব, এখান থেকে আমরা পেয়ে যাব হচ্ছে সেকেন্ড কত, সেগুলো কাটাকুটি হয়ে যাবে, এম কিউব যেটা পড়ে থাকবে সেখান থেকে হেক্টর পেয়ে যাব। তো সব মিলিয়ে পরে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 8.64 হেক্টর মিটার হচ্ছে কি না 1 কিউমেক ডে। 1 কিউমেক ডে সমান হচ্ছে 8.64 হেক্টর মিটার, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আর 1 মিটার স্কোয়ার ইজ ইকুয়ালস টু 10⁻⁻⁴ হেক্টর, এটাও কিন্তু আমাদেরকে প্রশ্নে ধরতে পারে। আচ্ছা, এবারে চলে আসি আমরা ডাইরেক্টলি কোথায় চলে আসবো, আমরা যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকটাকে একটু ডেপথে যেয়ে দেখার চেষ্টা করব, বা প্রত্যেকটার একটা ছোট্ট করে সংজ্ঞা নেওয়ার চেষ্টা করব, কীরকম একটা ডেফিনেশন একটা নেওয়ার চেষ্টা করব। যে আচ্ছা, সারফেস ইরিগেশন কাকে বলে। সারফেস ইরিগেশন মানে হচ্ছে যে ক্ষেত্রে আমরা কী হচ্ছে, এরকম একটা সারফেস রয়েছে, একটা সারফেস আছে, এই সারফেসে আমি কি করছি, ডিস্ট্রিবিউটেড ওভার দ্য সারফেস, ইরিগেশন ডিস্ট্রিবিউটেড ওভার দ্য সারফেস। সাবসারফেস বলতে আমরা কী পাচ্ছি, সাবসারফেস হচ্ছে যে এটা একটা সারফেস রয়েছে, এখানে একটা গাছ রয়েছে, এখানে একটা গাছ রয়েছে, তো আমরা ইরিগেশনটা করছি অ্যাট দ্য রুট জোন, অ্যাট দ্য রুট জোন ইরিগেশন করছি কোথায়, আমরা অ্যাট দ্য রুট জোন। এখানে আমরা কি করছি, এটা সারফেস ইরিগেশন, এটা সাবসারফেস ইরিগেশন। যখন আমি জলটা এখানে ফ্লো করাচ্ছি, এখানে যখন আমি জলটা ফ্লো করাচ্ছি, ওয়াটারটা আমি ফ্লো করছে, ওয়াটারটা আমি কি করছি, ওভার দ্য সারফেস ফ্লো করাচ্ছি। একটা ইউনিফর্ম টেরেনে আমি আরামসে এটা করতে পারি, কিন্তু যখন সাবসারফেস আমার একটা হিলি রিজিয়ন রয়েছে, এই ছবিটাকে একটু চেঞ্জ করলে আমার মনে হয় বেটার হবে।
একটু বেটার হবে এটাকে একটু এইভাবে আঁকলে, যে এরকম একটা হিলি রিজিয়ন রয়েছে, এক্ষেত্রে যদি আমি কি করি, এভাবে যদি জল দিই তাহলে জলটা থাকবে? এই জলটা তো বেরিয়ে যাবে, কোনোভাবেই যাবে না। তাহলে আমাকে কি করতে হবে, এর ঠিক রুট জোনে আমাকে, এর যে রুট জোন রয়েছে এই রুট জোনে আমাকে কি করতে হবে, ইরিগেশনটা করতে হবে, জলটাকে পৌঁছে দিতে হবে, যাতে আমার এখানে জলটার লস না হয় এবং গ্রোথ বেশি হয়, যাতে আমার এখানে ক্রপগুলোর গ্রোথ বেশি হয়। এইভাবে আমাকে ইরিগেশনটা করতে হবে। তাহলে আমরা এটা করতে পারবো না, আমাকে হিলি টেরেনে গেলে পরেই, যেখানে আমার ইউনিফর্ম টেরেন নেই, হিলি রিজিয়নে গেলে আমাকে এই জিনিসটাই কী করবে, অনেক বেশি এফিসিয়েন্ট করে দেবে। হ্যাঁ, এখানেও কি এফিসিয়েন্ট হবে না? অবশ্যই এফিসিয়েন্ট হবে, বাট যখন এটা আমি সাবসারফেস করবো, সেই সাবসারফেসের ক্ষেত্রে আমাকে দুটো জিনিসের দিকে নজর দিতে হবে। একটা, যেমন আমার ইরিগেশন এফিসিয়েন্সিটা যেমন আমাকে বাড়াতে হবে, ইরিগেশন এফিসিয়েন্সি যেমন আমাকে বাড়াতে হবে, সেরকম আমাকে কিন্তু কস্টের দিকেও নজর রাখতে হবে। এই কস্টটাকেও যেমন আমাকে সেরকমভাবে কমাতে হবে। আমি যদি একটা নর্মাল জায়গাতে, সেখানে আমি যদি কস্টের দিকে নজর না রাখি এবং শুধুমাত্র ইরিগেশন এফিসিয়েন্সি বাড়ানোর চক্করে চলে যায়, তখন কিন্তু গোটা জিনিসটা ফেলিয়ার হয়ে যাবে। কিন্তু আমাকে কি করতে হবে, এমনভাবে সেই জিনিসটাকে করতে হবে যাতে কস্টও আমার কম লাগে, ইরিগেশন এফিসিয়েন্সিও আমার বেশি হয়, তাহলে সেই সমস্ত জায়গাতে আমি করতে পারবো। এবারে এই যে জলটাকে আমি ছেড়ে দিলাম, এই যে ওয়াটারটাকে আমি ছেড়েছি, এটাকে আমরা বলবো, কি বলবো, ফ্রি ফ্লাডিং। এই ফ্রি ফ্লাডিংয়ে কি হচ্ছে, আমার কিন্তু কোনো কন্ট্রোল নেই, ফ্রি ফ্লাডিংয়ে আমার কোনো কন্ট্রোল নেই। একটা রোলিং ফিল্ডে আমি জলকে ফেলে দিলাম, জল রোল করে চলে গেল, ওয়াইল্ড ফ্লাডিং হয়ে গেল, ফ্রি ফ্লাডিং হয়ে গেল, অর্ডিনারি ফ্লাডিং হয়ে গেল, একই ব্যাপার। এবারে আমি কি করলাম, এটা যদি আমি একটা সেকশন দেখি, এটা একটা সেকশন যদি আমি বলে নিই এটাকে, এবারে আমি কি করব, এই সেকশনটার একটা প্ল্যান করব। এই যে সেকশনটা রয়েছে, এই সেকশনটারে আমি একটা প্ল্যান নামাবো। জায়গাটা একটু ছোট্ট হয়ে যাচ্ছে, আচ্ছা এটা একটু মুছে দিই, এটার কোনো কাজ এখানে নেই। তাহলে আমার করতে সুবিধা হবে। এই যে সেকশনটা রয়েছে, এই সেকশনটার আমি যদি একটা প্ল্যান আঁকি, এই প্ল্যান এঁকে পরে আমি এখানে যেটা দেখাতে চাইছি সেটা হচ্ছে যে, আমি কি করলাম, যে এখানে একটা গাছ রয়েছে, তার মানে এরকমভাবে গাছ আছে, ধরে নিচ্ছি এভাবে গাছ রয়েছে, ঠিক আছে। আমরা কি করলাম, আমরা একটা টোটাল ল্যান্ডটাকে আমরা একটা বর্ডার করে দিলাম, এইভাবে একটা বর্ডার করে দিলাম, একটা লিভি করে দিলাম। লিভি মানে হচ্ছে বাঁধ, এভাবে একটা বাঁধ করে দিলাম। তাহলে এভাবে যদি একটা বাঁধ করে দিই, এবারে যদি আমি এখানে জল ফ্লো করাই, এখানে আমি কিন্তু ফ্লাডিং করাচ্ছি, ফ্লো করাচ্ছি জলটাকে, পুরো ফ্লো, এটাকেই বলছে বর্ডার ফ্লাডিং। যেহেতু আমি কি করছি, এই গোটা ফিল্ডটাকে একটা বর্ডার দিয়ে পরে ভেঙে দিচ্ছি, সেহেতু এটাকে আমরা বলছি কি, যে বর্ডার ফ্লাডিং। এবং এই ক্ষেত্রে এই যে বর্ডারগুলো করা হয়ে থাকে, এই বর্ডারগুলো মোটামুটি ধরে নেওয়া হয়, যে বর্ডারগুলো যেগুলো করা হয়ে থাকে সেটা 10 থেকে 15 মিটার উইথেই এই বর্ডারগুলো করা হয়ে থাকে, বা 10 থেকে 20 মিটার উইথে এই বর্ডারগুলো করা হয়ে থাকে। কিন্তু এক্ষেত্রে প্রবলেমটা কোথায়, যে এক্ষেত্রে এই যে লেন্থটা থাকে, ফিল্ডের এই যে লেন্থটা থাকে, সেটা কিন্তু প্রায় আপ টু 400 মিটার এর লেন্থ হয়ে যায়, আপ টু 400 মিটার এর লেন্থ হয়ে যায়। তাহলে বর্ডার ফ্লাডিংয়ে কী হচ্ছে, আমি জলটা তো ছেড়ে দিলাম, কিন্তু আমি এই ছোটো ছোটো বর্ডার করে দিলাম, 10 থেকে 20 মিটারের করে আমি বর্ডার করে ছেড়ে দিলাম। এই বর্ডার ফ্লাডিংয়ের পরেই আমাকে বলছে কি না, আমরা চেক ফ্লাডিং চাই। তখন কি করতে হবে, আমাকে ক্রস লিভিস লাগাতে হবে। এগুলো হচ্ছে লিভি। আমি কি করলাম, এর সাথে একদম খুব ইজিলি একটা ক্রস লিভি লাগালাম। এই ক্রস লিভিটা লাগাতে আমার কী হলো, আমি যখনই জল এখানে দিলাম, তখন কিন্তু সমস্ত জল এই জায়গাতে এসে পরে কিন্তু আর লস হচ্ছে না, ওখানে আটকে যাচ্ছে, এখানে আটকে যাচ্ছে, এইভাবে রয়েছে। এবং এগুলো যদি জিজ্ঞেস করে এই সমস্ত জিনিসপত্র আমরা করতে পারি, সেক্ষেত্রেই, যেক্ষেত্রে কী হচ্ছে, যে কোনো রকম ক্রপগুলো রয়েছে, সে ক্রপগুলো হচ্ছে ক্লোজ গ্রোয়িং ক্রপ। এইভাবে করলে পরে আমাদের সুবিধা হবে। এখানে জোয়ার বলো, প্যাডি বলো, হ্যাঁ, এই সমস্ত কিছুর ক্ষেত্রে এগুলো করা খুব ইজি, এবং বোথ পারমিয়েবল এবং লেস পারমিয়েবল সয়েল দুটোতেই করা যায়। এছাড়া এটাকে আমরা আবার অন্যরকমভাবে করতে পারি, যেটাকে বলে ফুরো ইরিগেশন। ফুরো ইরিগেশনে কী হচ্ছে, ফুরো ইরিগেশনে আলু চাষ হয়ে থাকে, ফুরো ইরিগেশনে আলু চাষ হয়, প্রচণ্ড মনে থাকে এইভাবে।
এছাড়া আরও অনেক কিছুই চাষ হয়, মেজ হয়, সুগার ক্যান হয়। তো এক্ষেত্রে কী হয়, এভাবে যে ক্লোজ গ্রোয়িং যে ক্রপগুলো রয়েছে সেই সমস্ত ক্ষেত্রে আমরা এই একই রকমভাবে কী করি, ছোটো ছোটো ডিচ বানিয়ে এভাবে জলগুলোকে এখানে পাস করি, যার ফলে কি হয়, দুটো গাছই উপকৃত হচ্ছে। এবং সবথেকে বড় এখানে যে সুবিধাটা হচ্ছে এই ফুরো ইরিগেশনের, সেখানে হচ্ছে অনলি 1/5 টু হাফ অফ দ্য ফিল্ড কি হয়, ভিজে, ওয়েট হয়। তাহলে এই সমস্ত ক্ষেত্রে কি হয়, লসটা আমার অনেক কমে যায়, প্রচুর কমে যায়, অনেক কমে যায়, আমরা কন্ট্রোলে আনতে পারি। এই জন্য ফুরো ইরিগেশনটা করা হয়ে থাকে। এটা ফুরো ইরিগেশন, আমরা এটাকে চেক বলবো, এটাকে বর্ডার বলবো। এছাড়া বেসিন রয়েছে, বেসিনের ক্ষেত্রে কি হয়, কোনো একটা ফ্রুট গাছের ক্ষেত্রে এগুলো বেশি হয়ে থাকে, ফল গাছের ক্ষেত্রে সেগুলো হচ্ছে একটা গাছ রয়েছে, এই গাছটার এগেনস্টে আমি একটা ডিচ এর আশেপাশেই খুঁড়ে দিয়েছি এবং আমি এখানেই জল দিচ্ছি। এরকম আরও রয়েছে, ধরে নাও এখানে আরও গাছ আছে। সর্বত্র জল না দিয়ে আমরা কি করছি, আমরা শুধুমাত্র ওই গাছটাকেই বা এর আশেপাশের যে গাছগুলো রয়েছে শুধুমাত্র সেখানেই শুধুমাত্র জল দিচ্ছি। তো এটাকে বলছে কি বলছে, বেসিন। তো আমরা মোটামুটি সমস্ত জায়গাগুলো একটা আইডিয়া করে নিলাম যে ফ্রি ফ্লাডিং কাকে বলছে, বর্ডার ফ্লাডিং কাকে বলছে, চেক ফ্লাডিং কাকে বলছে, ফুরো কাকে বলছে। এবং তোমাকে যদি ছবি আঁকতে দেয়, ওরা বলতেই পারে যে দেখাও, তো সেক্ষেত্রে তুমি বলতে পারবে যে বেসিন কোনটা, আমাদের ফুরো কোনটা, আমাদের চেক কোনটা, বর্ডার ফ্লাডিং কোনটা, ফ্রি ফ্লাডিং কোনটা, কোন এরিয়ার ক্ষেত্রে কোন ফ্লাডিংটা বেশি ইউজ করা যেতে পারে, কোন ইরিগেশনটা আমাদের ক্ষেত্রে ইকোনমিক হবে। আচ্ছা, বর্ডার ফ্লাডিংয়ে আরেকটা কথা আমার বলার দরকার রয়েছে, বর্ডার ফ্লাডিংয়ে আরেকটা জিনিস যেটা আমার বলার দরকার রয়েছে সেটা হচ্ছে, বা এই কনসেপ্টটা তোমাদের দরকার, বর্ডার ফ্লাডিংয়ের যে ফিল্ড হয়, যে ফিল্ডটা তৈরি করা হয়, সে ফিল্ডটা কিন্তু হয় এইরকম, সে ফিল্ডটা হয় কিন্তু এইরকম। এখানে কি দেখতে পাচ্ছ, যে যেখান থেকে ওয়াটার এন্ট্রি নেবে, সেই জায়গাটা কিন্তু হচ্ছে, যেখান থেকে ওয়াটার এন্ট্রি নেবে এই এরিয়াটা কিন্তু হচ্ছে এলিভেটেড, এই এরিয়াটা হচ্ছে এলিভেটেড। এখান থেকে ওয়াটারকে এন্ট্রি করানো হয়। ধরে নাও এটা একটা মেন ক্যানেল, তো সেখান থেকে এখানে এন্ট্রি করানো হচ্ছে এবং এখানে যে জলটা যাবে সেই জলটা এভাবে রোলিং হতে হতে যাবে, যার ফলে কি হবে, বর্ডার ইরিগেশনে জল যে যতটা অবধি আমার যাওয়ার দরকার ঠিক সেভাবেই চলে যাবে। এভাবে এটা এন্ট্রি পয়েন্ট, মাথায় রাখতে হবে আমাদেরকে। এই এন্ট্রি পয়েন্টে কি করা হয়ে থাকে, এলিভেটেড করা হয়ে থাকে। তাহলে আজকে এখন এই প্রথম লেকচারে এতটাই, অনেকগুলো জিনিসকে আলোচনা করে ফেললাম। আশা করছি তোমাদের ভালো লেগেছে, তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখো, তোমরাই হচ্ছ আমাদের কাছে ইন্সপিরেশন। তোমরা যদি না থাকো, তোমরা যদি না চাও, তাহলে ভিডিও বানাতেও ইচ্ছে করে না আর এর পিছনে খাটতেও ইচ্ছে করে না। তো তোমরা যদি জিনিসগুলো দেখো, কমেন্ট করো এবং লাইক করো বা সাবস্ক্রাইব করো, তাহলে সেগুলোর সাথে আরও বেশি করে যুক্ত থাকা যায়। থ্যাঙ্কস, স্টে টিউনড উইথ রেপ উইথ মি। আর ভিডিওগুলোকে চেষ্টা করো 1.25x দেখার। 1.25x দেখলে আমি যে জিনিসটা ভেবে বলছি বা আমি যে জিনিসটাকে সময় নিয়ে বলছি, বোঝাচ্ছি, সেই সমস্ত জায়গাগুলো আরও অনেক ক্লিয়ার হয়ে যাবে এবং 1.25x দেখলে তোমাদেরও অনেক সুবিধা হবে, সময় বাঁচবে। ধন্যবাদ।